প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দেবলীনা ভৌমিক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আজকে ব্যাকটেরিয়াল ফিজিওলজি এই টপিক নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনা 4th ইয়ার এমবিবিএস স্টুডেন্টদের জন্য। চলো শুরু করা যাক। আজকের টপিক ব্যাকটেরিয়াল ফিজিওলজি। আলোচনা শেষে আমরা কি কি বুঝতে পারবো বা জানতে পারবো। Definition of growth, definition of generation time, growth requirements for bacteria, metabolism of bacteria, growth curve, bacterial growth curve with its significance. প্রথমে আমরা জানি যে ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে বা গ্রোথ অফ ব্যাকটেরিয়া বলতে কি বুঝি আমরা। Bacterial growth means orderly increase in all the components of a bacterial cell. Growth leads to an increase in the number of cells. It also involves an increase in the size of the cells. তার মানে ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে আমরা বুঝছি যে ব্যাকটেরিয়াল গ্রোথ means orderly increase in all the components of a bacterial cell. এর ফলে কি হবে, সেল নাম্বার বাড়বে এবং ডিভিশনের আগে সেল সাইজটাও ইনক্রিজ হবে। Bacteria reproduce by binary fission means one parent cell divides to form two progeny cells. Bacteria are said to undergo exponential growth or logarithmic growth. Exponential growth মানে সূচক বৃদ্ধি পায়, আর logarithmic growth মানে logarithmic বৃদ্ধি পায়। কিভাবে পরে স্লাইডে আমরা যাচ্ছি। এখানে একটা ফিগার আছে যেখানে ডিভিশন অফ ব্যাকটেরিয়াল সেল ডিভিশন দেখানো হয়েছে। খেয়াল করো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল যেটার আউটারলি সেল ওয়াল, তার ভিতরে প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন যেটা সাইটোপ্লাজমকে কভার করে আছে, আর এটা হচ্ছে ডিএনএ বা নিউক্লিয়ার এরিয়া। প্রথমে যখন সেল ডিভিশন হবে ব্যাকটেরিয়া তখন কি হয়, সেলটা ইলোঙ্গেটস and DNA is replicated. Cell wall and plasma membrane begin to grow inward এবং ডিএনএ সেটা হচ্ছে দুটো সেপারেট হয়ে মানে ডিভিশন হয়ে দুটো জায়গায় দুটো এন্ডে চলে গেছে। ক্রস ওয়াল ফর্মস কমপ্লিটলি অ্যারাউন্ড ডিভাইডেড ডিএনএ। ক্রস ওয়াল ডিভাইডেড ডিএনএ কে ঘিরে আছে এবং সেল সেপারেটস। তাহলে একটা ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়াম, সিঙ্গেল ব্যাকটেরিয়াম থেকে দুটো ব্যাকটেরিয়াল সেল তৈরি হলো, মানে প্যারেন্ট সেল থেকে দুটো প্রোজেনি সেলস তৈরি হলো। এটাই হচ্ছে ব্যাকটেরিয়া সেল ডিভিশন। এখানে একটা ছবি আছে যেখানে দেখা যাচ্ছে একটা ব্যাকটেরিয়া থিন সেকশন, সেলের থিন সেকশন, এবং এগুলো হচ্ছে ডিএনএ বা নিউক্লিয়ার এরিয়া। এবং দেখো সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন হচ্ছে বিগিন টু গ্রো ইনওয়ার্ড, এবং এভাবেই পরবর্তীতে সেল দুটো একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়ে দুটো প্রোজেনি সেল তৈরি হয়। এটাকে আমরা ব্যাকটেরিয়াল ডিভিশন বলছি, মানে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াম থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এটা একটা ছবি, ফিগার অফ লগারিথমিক গ্রোথ অফ ব্যাকটেরিয়া। দেখো প্রথমে নাম্বার অফ সেল, সিঙ্গেল সেল, একটা সেল, সিঙ্গেল সেল থেকে ফার্স্ট জেনারেশন পিরিয়ড পরে দুটো সেল তৈরি হলো, মানে সিঙ্গেল সেল থেকে দুটো সেল তৈরি হলো। দুটো সেল থেকে তার পরবর্তীতে চারটা সেল তৈরি হলো, চারটা সেল থেকে পরবর্তীতে আটটা সেল তৈরি হলো, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে সেল তৈরি হচ্ছে, মানে সেল ডিভিশন হচ্ছে। এখন দেখো, one bacterium will produce two bacteria after first generation. এমনি ভাবে যেতে যেতে 4th generation পরে আমরা দেখি যে one bacterium will produce 16 cell, and after 5th generation one bacterium produce 32 cells. এবং এক্সপোনেনশিয়াল ভ্যালু তাহলে কত, যখন একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হবে, মানে দুটো প্রোজেনি সেল তৈরি হবে, একটা ব্যাকটেরিয়াম থেকে যখন দুটো প্রোজেনি সেল তৈরি হবে তখন এক্সপোনেনশিয়াল ভ্যালু হচ্ছে 2 to the power 1। যখন একটা ব্যাকটেরিয়াম থেকে চারটা সেল তৈরি হবে তখন সেটার এক্সপোনেনশিয়াল ভ্যালু হচ্ছে 2 to the power 2। এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা দেখছি যে একটা ব্যাকটেরিয়াম থেকে
দুটো প্রোজেনি সেল তৈরি হচ্ছে এবং এইভাবেই ডিভিশনটা চলছে আর কি, ব্যাকটেরিয়াল সেল ডিভিশন। এখন আসো জেনারেশন টাইম। The time required for bacterium to give rise to two daughter cells under optimum condition is called generation time or population doubling time. মানে একটা ব্যাকটেরিয়াম থেকে, প্যারেন্ট সেল থেকে দুটো প্রোজেনি সেল বা দুটো ডটার সেল তৈরি হওয়ার জন্য যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা বলছি জেনারেশন টাইম এবং পপুলেশন টাইম। তবে অবশ্যই এই জিনিসটা আন্ডার অপটিমাম কন্ডিশনে হতে হবে। এই ডাবলিং টাইম, পপুলেশন ডাবলিং টাইম বা জেনারেশন টাইম ভ্যারিজ, মানে ভ্যারি করে, সব ব্যাকটেরিয়ার জন্য একরকম না। তাহলে কোন কোন ফ্যাক্টরের উপর এগুলো ডিপেন্ড করে যে ভ্যারি করবে? উইথ দ্য স্পিসিস অফ ব্যাকটেরিয়া, the amount of nutrients, the temperature, the pH and other environmental factors. তাহলে এই যে জেনারেশন টাইম বা পপুলেশন ডাবলিং টাইম ভ্যারি করছে, এগুলোর জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল। এই ফ্যাক্টরগুলো হচ্ছে এগুলো। এখন আসো এক্সাম্পল দেওয়া আছে কিছু পার্থক্য বোঝানোর জন্য। এখানে তিনটা ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, সেই ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম উল্লেখ করা আছে। যেমন ইস্টেরিচিয়া কোলাই, এই ব্যাকটেরিয়ার ডাবলিং টাইম হচ্ছে 20 মিনিটস, মানে একটা প্যারেন্ট সেল থেকে, একটা ব্যাকটেরিয়াম থেকে দুটো প্রোজেনি বা দুটো ডটার সেল তৈরি হওয়ার জন্য 20 মিনিটস লাগে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে এই সময়টা বেশি, 20 আওয়ার্স। আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ক্ষেত্রে এই সময়টা আরো বেশি, 20 ডেজ। এবং দেখা যায় অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এর হচ্ছে পার্থক্য আছে এই ডাবলিং টাইমে। আমি এই তিনটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি যে ডাবলিং টাইম আসলে প্রত্যেকটা ব্যাকটেরিয়া জন্য স্পেসিফিক না, এটা ভ্যারি করে, এবং ভ্যারি করে তার জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল। যেমন হচ্ছে with the species, the amount of nutrients, the temperature, the pH and other environmental factors. এখন আসো the exponential growth and the short doubling time of some organism result in rapid production of very large number of bacteria. For example, Escherichia coli organism will produce over 1000 progeny in about 3 hours and over 1 million in about 7 hours. তাহলে এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং শর্ট ডাবলিং টাইমের জন্য অনেক কিছু কিছু অর্গানিজম অল্প সময়ের মধ্যে অনেক লার্জ নাম্বারে পরিণত হয় মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি ইস্টেরিচিয়া কোলাই, যা হচ্ছে 3 ঘন্টায় 1000 প্রোজেনি এবং 7 আওয়ার্স এর ভিতরে 1 মিলিয়ন সেল তৈরি করে। তাহলে দেখো কত দ্রুত এদের সেল সংখ্যা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কিছুর উপর ডিপেন্ড করে? এক্সপোনেনশিয়াল গ্রোথ এন্ড শর্ট ডাবলিং টাইমের উপরে। এখন আসো আমরা ব্যাকটেরিয়াল কাউন্ট কিভাবে করি। ব্যাকটেরিয়াল কাউন্টস, টোটাল কাউন্ট আমরা বলতে বুঝি যে টোটাল নাম্বার অফ সেলস ইররেসপেক্টিভ অফ ওয়েদার দে আর লিভিং অর ডেথ। আর ভায়াবল কাউন্ট বলতে বুঝি টোটাল নাম্বার অফ লিভিং সেলস অনলি। তাহলে টোটাল কাউন্ট এবং ভায়াবল কাউন্টের মধ্যে পার্থক্য আছে। এখন এই টোটাল কাউন্টটা আমরা কিভাবে বুঝি বা কিভাবে টোটাল কাউন্ট ক্যান বি obtained by direct counting under microscope, counting by nephelometer, using their weight or dry weight, etc. আর viable count can be obtained by dilution and plating method. পরবর্তীতে আমরা গ্রোথ কার্ভ করব, সেই গ্রোথ কার্ভের ক্ষেত্রে টোটাল কাউন্ট, ভায়াবল কাউন্ট, এই টার্ম দুটো বোঝার জন্য আমি আগে একটু বলে নিলাম। আচ্ছা, এখন আসো বেসিক গ্রোথ রিকোয়ারমেন্টস ফর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ফিজিওলজি বলতে আমরা কি বুঝি? ব্যাকটেরিয়ার ফিজিওলজি বলতে আমরা বুঝি নিউট্রিশন, তার গ্রোথের জন্য নিউট্রিশনাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো, তারপর গ্রোথ, মাল্টিপ্লিকেশন, মেটাবলিজম। ব্যাকটেরিয়ার ফিজিওলজি বলতে কিন্তু আমরা এগুলোই বুঝি। এখন গ্রোথ রিকোয়ারমেন্টস এর বেসিক কি নিড ব্যাকটেরিয়ার? কিছু নিউট্রিশনাল ফ্যাক্টর আছে এবং কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথকে প্রভাবিত করে। এখন আসো অপটিমাম নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস ফর গ্রোথ অফ ব্যাকটেরিয়া। কি কি ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য দরকার? ওয়াটার, সোর্স অফ কার্বন এন্ড এনার্জি, সোর্স অফ নাইট্রোজেন,
ইনঅর্গানিক সল্টস, গ্রোথ ফ্যাক্টরস। তাহলে কি কি লাগে নিউট্রিশনাল ফ্যাক্টর যদি আমরা বা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট যদি আমরা দেখি, ওয়াটার, সোর্স অফ কার্বন অ্যান্ড এনার্জি, সোর্স অফ নাইট্রোজেন, ইনঅর্গানিক সল্টস, গ্রোথ ফ্যাক্টরস। ওয়াটার, ব্যাকটেরিয়াল সেলে টোটালের মধ্যে 80% হচ্ছে ওয়াটার, মানে টোটাল কম্পোনেন্টের মধ্যে 80% হচ্ছে ওয়াটার। তাহলে ওয়াটার কি কাজ করে ব্যাকটেরিয়াল সেলে? পার্টিসিপেটস ইন মেটাবলিক রিঅ্যাকশন, ভেহিকল ফর এন্ট্রি অফ দ্য নিউট্রিয়েন্টস ইনটু দ্য সেল, এলিমিনেশন অফ অল ওয়েস্ট প্রোডাক্টস। তার মানে এটা হচ্ছে মেটাবলিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, নিউট্রিয়েন্টস গুলোকে সেলের ভিতরে এন্ট্রিতে হেল্প করে এবং ওয়েস্ট প্রোডাক্ট গুলো এলিমিনেট করে। এরপর আসো সোর্স অফ কার্বন এনার্জি, খুবই ইম্পর্টেন্ট। সোর্স অফ কার্বন এনার্জি খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, অটোট্রফিক বা লিথোট্রফিক ব্যাকটেরিয়া অ্যান্ড হেটারোট্রফিক অর অর্গানোট্রফিক ব্যাকটেরিয়া। কিসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াকে এরকম দুইটা ভাগে ভাগ করলাম? এই কার্বন এবং এনার্জি, কার্বনের মানে এবং এনার্জি কিভাবে প্রোডাকশন করছে এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, অটোট্রফিক বা লিথোট্রফিক ব্যাকটেরিয়া গুলো কি করে? ক্যান ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ সোল সোর্স অফ কার্বন ফর সিনথেসিস অফ অল দেয়ার organic metabolites. They require water, inorganic salts, carbon dioxide for growth, and derive energy either from light or chemical reaction. যখন লাইটটা ইউজ করে, লাইটটা থেকে ডিরাইভ হয়, তখন সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলছি ফটোলিথোট্রপি। আর যখন কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভ হয়, তখন সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলছি কেমোলিথোট্রফিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর হেটারোট্রফিক বা অর্গানোট্রফিক ব্যাকটেরিয়া, এগুলো কি? এই ব্যাকটেরিয়াগুলো আনএবল টু ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ সোল সোর্স অফ কার্বন, require it in various organic form such as glucose, amino acid, nucleotides, lipids, etc. তাহলে কার্বন এবং এনার্জি সোর্সে যখন আমরা পড়বো যে কার্বন এবং এনার্জি সোর্স ফর ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন, তখন আমরা এই কার্বন ডাইঅক্সাইড ইউজের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াগুলোকে অটোট্রফিক বা লিথোট্রফিক ব্যাকটেরিয়া এবং হেটারোট্রফিক বা অর্গানোট্রফিক ব্যাকটেরিয়া দুই ভাগে ভাগ করছি। অটোট্রফিক বা লিথোট্রফিক ব্যাকটেরিয়াগুলো কি করে? কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে পারে, কিন্তু হেটারোট্রফিক বা অর্গানোট্রফিক ব্যাকটেরিয়া আনএবল টু ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ সোল সোর্স অফ কার্বন। একটু মনে রাখতে হবে। এরপর আসো সোর্স অফ নাইট্রোজেন। Certain species are able to fix atmospheric nitrogen into usable organic form. তাছাড়া অ্যামোনিয়া, নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ড লাইক প্রোটিন অর নিউক্লিক অ্যাসিডও সোর্স হিসেবে কাজ করে, নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করে। নাইট্রোজেন ইজ এসেনশিয়াল ফর দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়াল সেল। Inorganic salts. Inorganic salts, these are required for osmotic regulation and essential for certain enzyme system. খুবই ইম্পর্টেন্ট, অসমোটিক রেগুলেশন এবং বিভিন্ন এনজাইম সিস্টেমের জন্য এটা ইনঅর্গানিক সল্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। Inorganic salts are the cations of sodium, iron, calcium, potassium, magnesium, and the anions of phosphate and sulfate. এরপর আসো গ্রোথ ফ্যাক্টরস। গ্রোথ ফ্যাক্টর নামেই কতগুলো হচ্ছে সাবস্টেন্স যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথে হেল্প করে। Many pathogenic species require certain key substance for their growth called growth factors. They are provided by various body fluids, tissues, blood and blood products, includes vitamins, B complex, purines, pyrimidines, amino acids, etc. এটা পরীক্ষা অনেক সময় ভাইপাতো ধরে অথবা রিটেন কোশ্চেন হিসাবে ছোট অল্প 2 মার্ক বা 3 মার্কের কোশ্চেন আসতে পারে, যে দ্য কমন নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস ফর দ্য গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া। তখন এই ছোট করে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন ম্যাক্রো এলিমেন্টস বা ম্যাক্রো নিউট্রিয়েন্টস হিসাবে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন লাগে।
এবং দে রিকোয়ার্ড ইন রিলেটিভলি লার্জ অ্যামাউন্টস। আর যেগুলো স্ট্রেস অ্যামাউন্টস মানে রিকোয়ার্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেগুলোকে আমরা বলি মাইক্রো এলিমেন্টস বা মাইক্রোনিউট্রিয়েন্টস। যেমন ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কোবাল্ট, মোলিবডেনাম, নিকেল অ্যান্ড কপার। এটা একটু খেয়াল রাখার চেষ্টা করো, কারণ অনেক সময় ভাইবাতে ধরে বা রিটেনও ছোট করে কোশ্চেন আসে অল্প নাম্বারের। এখন এর মধ্যে হচ্ছে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ, সার্ভাইভাল, মাল্টিপ্লিকেশন এবং অ্যাডভার্স কন্ডিশনে সার্ভাইভ করার জন্য খুবই এসেনশিয়াল। যেমন পটাশিয়াম। পটাশিয়াম ইজ রিকোয়ার্ড ফর অ্যাক্টিভিটি অফ এ নাম্বার অফ এনজাইমস। বিভিন্ন এনজাইম বিভিন্ন কাজ করে, সেই এনজাইমগুলো অ্যাক্টিভিটিসের জন্য পটাশিয়াম দরকার। ক্যালসিয়াম কনফার্স হিট রেজিস্ট্যান্স অফ ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর। Magnesium serves as cofactor, complexes with ATP, stabilizes ribosome and cell membrane. And iron, খুবই ইম্পর্টেন্ট। যে আয়রনটা ইউজ করে সেই আয়রনটা ফেরিক ফর্মে ইউজ করে, এবং ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বিকজ ইট ইজ এন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ সাইটোক্রোমস অ্যান্ড আদার এনজাইম সিস্টেম। তাহলে এই যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ফাংশনগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এখন আসো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তোমরা হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট, টেম্পারেচার এবং অসমোটিক ইফেক্ট, এই তিনটা সম্বন্ধে হচ্ছে ভালো করে পড়ো, কিন্তু বাকি যে ময়েশ্চার, কার্বন ডাইঅক্সাইড, পিএস, লাইট, মেকানিক্যাল কজগুলো, এগুলো অ্যাভয়েড করো। আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে যে ফ্যাক্টরগুলো ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে বা ব্যাকটেরিয়াল গ্রোথকে মানে যে কোনো ভাবে হোক প্রভাবিত করে, সেই ফ্যাক্টরগুলো সম্বন্ধে একটু জানতে হবে। যেমন ময়েশ্চার, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন রিকোয়ারমেন্ট, টেম্পারেচার, পিএইচ, লাইট, অসমোটিক ইফেক্ট অ্যান্ড আদার মেকানিক্যাল কজ, এগুলোকে আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলছি, যেগুলো ব্যাকটেরিয়াল গ্রোথকে প্রভাবিত করে। আচ্ছা, এখন আসো ময়েশ্চার। Moisture is an absolute requirement for growth. Drying is lethal to bacterial cell. কিছু এক্সেপশন আছে, তোমরা এটা খেয়াল রাখো যে ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য ময়েশ্চারটা খুবই ইম্পর্টেন্ট, এবং ড্রাই কন্ডিশন ব্যাকটেরিয়াল সেলের জন্য লিথাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি কোনো ব্যাকটেরিয়া কালচার মিডিয়াতে কালচার করি এবং ইনকিউবেটরে রাখি, তখন যদি এই কন্ডিশনগুলো যেমন হচ্ছে এনভায়রনমেন্ট যদি ড্রাই এনভায়রনমেন্ট হয়, তাহলে সেটা অবশ্যই ব্যাকটেরিয়াল সেলের জন্য লিথাল ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপর আসো কার্বন ডাইঅক্সাইড। Carbon dioxide, it is obtained either from environment or produced endogenously. A few bacteria require additional carbon dioxide for their growth. সাধারণত 5 to 10% কার্বন ডাইঅক্সাইড লাগে, যেমন হচ্ছে ব্রুসেলা অ্যাবরটাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এটসেট্রা। এবং যেসব ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য 5 to 10% কার্বন ডাইঅক্সাইড লাগে, সে সকল ব্যাকটেরিয়াকে আমরা ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া বলছি। আচ্ছা, তাহলে এই ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়াগুলো কার্বন ডাইঅক্সাইডটা কোত্থেকে পায়? ইট ইজ অবটেইনড আইদার ফ্রম এনভায়রনমেন্ট অর প্রোডিউসড এন্ডোজেনাসলি। এখন আসো অক্সিজেন রিকোয়ারমেন্ট, যেটা তোমাদের ভাইবা এবং রিটেন কোশ্চেনে অনেক ধরা হয় এবং ফ্রিকোয়েন্টলি ধরা হয় ভাইবাতে, এবং রিটেন কোশ্চেনেও আসে। এখন এই অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াগুলোকে ক্লাসিফাই করতে পারি। যেমন অব্লিগেট অ্যারোব, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, অব্লিগেট অ্যানারোব, মাইক্রো অ্যারোফিল, অ্যারো টলারেন্ট অ্যানারোব। তাহলে ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ অক্সিজেন আমরা এই 5 ভাগে ব্যাকটেরিয়াগুলোকে ভাগ করতে পারি। এখন আসো অব্লিগেট অ্যারো। অব্লিগেট অ্যারো grows only in the presence of oxygen. Grows only in the presence of oxygen. Adequate amount of oxygen enhances metabolism and growth. তার মানে এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, এবং এদের মেটাবলিজম এবং গ্রোথের জন্য অক্সিজেন, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অক্সিজেন অবশ্যই লাগবে। একটা ব্যাকটেরিয়া, অনেক সময় ব্যাকটেরিয়ার নাম বলতে বলা হয় যে অব্লিগেট অ্যারোবে এক্সাম্পল দাও, যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, দ্য অব্লিগেট অ্যারো। এরপর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব গুলো
কারা? দে গ্রোস উইথ অর উইদাউট অক্সিজেন, অক্সিজেনের প্রেজেন্সও বাঁচতে পারে, অ্যাবসেন্সও বাঁচতে পারে। ইউটিলাইজ অক্সিজেন ইফ প্রেজেন্ট টু জেনারেট এনার্জি বাই রেসপিরেশন। আর যখন অক্সিজেন থাকবে না, সাফিসিয়েন্ট অক্সিজেন থাকবে না, তখন এটা কি করে, কিভাবে এটিপি তৈরি করে? ক্যান ইউজ ফার্মেন্টেশন পাথওয়ে টু সিনথেসাইজ এটিপি। তাহলে অক্সিজেনের প্রেজেন্সেও এরা এটিপি তৈরি করতে পারে, এনার্জি তৈরি করতে পারে, এবং অক্সিজেন অ্যাবসেন্স, সাফিসিয়েন্ট অক্সিজেন অ্যাবসেন্সও এরা এটিপি তৈরি করতে পারে। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবসের এক্সাম্পল জিজ্ঞেস করে, তখন বলতে হবে মোস্ট ব্যাকটেরিয়া অফ মেডিকেল ইম্পর্টেন্স। তোমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে বা যেগুলো ব্যাকটেরিয়া পড়ো, বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। কিছু এক্সেপশন আছে যেগুলো হচ্ছে তোমরা স্পেসিফিক ভাবে মনে রাখো। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অব্লিকেট অ্যারোবে আপনি বললেন এক্সাম্পলটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাহলে আমরা যদি একটা লাংস চিন্তা করি, তার আগে ম্যাম আমরা সাধারণত জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা দিয়ে মানুষের টিবি হয় আমাদের হিউম্যান বডিতে। তাহলে দুটো লাংসের মধ্যে একটা লাংসে যদি মেইন প্রিন্সিপাল ব্রঙ্কাস কোনো কারণে অবস্ট্রাক্ট হয়ে গেল এবং সেখানে যদি কোনো কারণে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে, তাহলে সে তো আর অক্সিজেন পাচ্ছে না, তাহলে কি ওই লাংসে কোনোভাবে টিবি হতে পারে? মোট কথা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে তোমার হচ্ছে যখন অ্যাক্টিভ ইনফেকশন থাকবে, তখন এর অক্সিজেন প্রেজেন্স লাগবে। আচ্ছা ঠিক আছে। যেহেতু এটা অব্লিগেট অ্যারো, তার অক্সিজেন লাগবে, তারা হচ্ছে মাল্টিপ্লিকেশন, গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনের জন্য। আচ্ছা, এরপর আসো অব্লিগেট অ্যানারোব। অব্লিগেট অ্যানারোব গ্রোস অনলি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। তাহলে অব্লিগেট অ্যারোব বলেছি প্রেজেন্স অফ অক্সিজেন, আর অব্লিগেট অ্যানারোব যেগুলো গ্রোস অনলি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। ল্যাক অফ সুপারঅক্সাইড ডিসমিউটেস অর ক্যাটালেস অর বোথ। এই এনজাইম দুটো খুব ইম্পর্টেন্ট, পরে আমি বলছি কিসের জন্য ইম্পর্টেন্ট। অব্লিগেট অ্যারোবের ক্ষেত্রে, অব্লিগেট অ্যানারোব যারা তাদের ক্ষেত্রে সুপারঅক্সাইড ডিসমিউটেস, ক্যাটালেস এই এনজাইম গুলো পাওয়া যায় না। তো অব্লিগেট অ্যানারোবস একটা এক্সাম্পল যদি বলা হয় ক্লস্ট্রিডিয়াম টিটানি। আরো এক্সাম্পল আছে, পরে বলবো। এখন আসো যে কেন অক্সিজেনটা ইউজ করতে পারে না অব্লিগেট অ্যানারোব গুলো। For most organism, an adequate supply of oxygen enhances metabolism and growth. Obligate anaerobe grows only in absence of oxygen. আচ্ছা, এখানে একটা রিয়াকশন দেখানো হয়েছে যে অক্সিজেনের প্রেজেন্সে দুটো টক্সিক সাবস্টেন্স, ব্যাকটেরিয়া দুটো টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, যেটা হাইড্রোজেন পারঅক্সাইড এন্ড সুপারঅক্সাইড। আচ্ছা, তাহলে অব্লিগেট অ্যারোবস এবং ফ্যাকাল্টেটিভ অ্যানারোবসের ক্ষেত্রে এই সুপারঅক্সাইড ডিসমিউটেস এনজাইম ডিগ্রেডস সুপারঅক্সাইড আয়ন এন্ড ক্যাটালেস এনজাইম ডিগ্রেডস হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে যাদের এই দুটো এনজাইম আছে, যেমন অব্লিগেট অ্যারোবস এন্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবসের ক্ষেত্রে, তারা হচ্ছে এই টক্সিক মলিকুল দুটোকে ডিগ্রেড করতে পারেন। কিন্তু অব্লিগেট অ্যানারোবসের ক্ষেত্রে এই সুপারঅক্সাইড ডিসমিউটেস এবং ক্যাটালেস এনজাইম দুটো থাকে না। তাই অক্সিজেন the presence of oxygen is toxic to them. তার মানে হচ্ছে যে টক্সিক মলিকুল যেটা তৈরি হচ্ছে এই অক্সিজেনের প্রেজেন্সে, সেই টক্সিক মলিকুল গুলোকে ডিগ্রেড করার জন্য যে এনজাইম লাগে, সেই এনজাইম গুলো অব্লিগেট অ্যানারোবসে থাকে না বলেই প্রেজেন্স অফ অক্সিজেন ইজ, তারা বাঁচতে পারে না। এরপর আসে মাইক্রো অ্যারোফিল। They grow in low oxygen concentration. লো অক্সিজেন কনসেন্ট্রেশন মানে আমি কি বললাম যে অব্লিগেট অ্যারোব যারা, তারা যে তাদের গ্রোথের জন্য যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা লাগবে তার চেয়ে অনেক কম লাগে, যেমন ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনি। এবং শেষে আসছে অ্যারো টলারেন্ট অ্যানারোব। অ্যারো টলারেন্ট অ্যানারোব, এখানে কিছু পার্থক্য আছে। ওগুলো হচ্ছে কি পার্থক্য? এরা কি করে, ইউজ ফার্মেন্টেশন টু প্রডিউস এটিপি। এদিকে ফার্মেন্টেশনের মাধ্যমে এটিপি তৈরি করছে, তারা অক্সিজেন ব্যবহার করছে না। দে ডু নট ইউজ অক্সিজেন, বাট দে ক্যান প্রোটেক্ট দেমসেলফ ফ্রম রেডিক্যাল অক্সিজেন মলিকুল। তার মানে কি, অক্সিজেন তারা ইউজ করছে না, কিন্তু রেডিক্যাল অক্সিজেন মলিকুল যদি থাকে সেখান থেকে তারা তাদেরকে প্রোটেক্ট করতে পারে। আবার তারা হচ্ছে এটিপি তৈরি করছে কার মাধ্যমে? ফার্মেন্টেশনের মাধ্যমে। যেমন প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যাপনিস, এটা একটা অ্যারো টলারেন্ট অ্যানারোবের এক্সাম্পল।
তাহলে এই যে অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমি ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করলাম, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ভাইবা এন্ড রিটেন কোশ্চেন। এরপর আসো পিএস। আমরা যখন তোমরা যেসব মেডিকেল কলেজে পড়ো সেখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে অবশ্যই কালচার অ্যান্ড সেন্সিটিভিটি হয়। এখন কালচার করার জন্য আমরা কিছু মিডিয়া ইউজ করি। মিডিয়াগুলো যখন বানানো হয় তখন মিডিয়াগুলোর পিএস অবশ্যই ইম্পর্টেন্ট, পিএস চেক করা হয়। কারণ পিএস যদি কম বেশি হয়, আমরা যে ধরনের ব্যাকটেরিয়া গুলো কালচার করছি, পিএস কম বেশির জন্য সেই ব্যাকটেরিয়া গুলো গ্রোথ ইনহিবিট হতে পারে, কোনো গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন নাও হতে পারে। তাহলে আমি যখন কোনো স্যাম্পল নিব তখন আমার মাথায় থাকতে হবে এই স্যাম্পলে কোত্থেকে স্যাম্পল নেওয়া হয়েছে, এই স্যাম্পলে কি ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, এবং এই অনুযায়ী আমরা কিন্তু মিডিয়া চুজ করি, মানে কোন ধরনের মিডিয়া আমি ইউজ করবো কালচারের জন্য, এবং হচ্ছে সেই মিডিয়াতে আমি কি কি দিব, মানে তার গ্রোথ এবং নিউট্রিশনাল ফ্যাক্টর এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর কেমন হবে। তার জন্যই এত কিছু বলা যে একটা ব্যাকটেরিয়া যে মাল্টিপ্লাই করবে, মানে তার হচ্ছে গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনের জন্য যে ফ্যাক্টর গুলো দরকার, আমরা যেহেতু আমরা কালচার করি, কালচার এবং সেন্সিটিভিটি করি সেই কালচার মিডিয়াতে, তাহলে এগুলো আমাদের মেনটেন করতে হবে। নাহলে ব্যাকটেরিয়া আমরা যে উদ্দেশ্যে কালচার করা, ব্যাকটেরিয়া গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন হবে না, আমরা সেই ব্যাকটেরিয়া আইডেন্টিফাইও করতে পারবো না, সেন্সিটিভিটি বসাতে পারবো না। এখন আসো পিএস খুবই ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ফর ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড গ্রোথ। Most bacteria grow best at optimum pH of 7.2 to 7.6. তাহলে যেহেতু বেশিরভাগ ব্যাকটেরিয়া 7.2 টু 7.6 পিএস এর মধ্যেই হচ্ছে হচ্ছে ভালো গ্রো করে, তাই আমাদের কালচার মিডিয়াগুলোর পিএস এটাই এই রেঞ্জের মধ্যেই আমরা মেনটেন করার চেষ্টা করি। এরপর আসো অ্যাসিডোফিলস গ্রো অ্যাট ভেরি লো পিএস, যেমন ল্যাক্টোব্যাসিলাস। অ্যালকালোফিলস গ্রো অ্যাট হাই পিএস, যেমন ভিব্রিও কলেরিন। যদি পিএস 6 কম হয় অথবা 7.8 এর বেশি হয়, তাহলে গ্রোথ 4, মানে যে পরিমাণে গ্রো করার কথা সে পরিমাণে হয় না। গ্রো স্টপস বিলো পিএস 5 এন্ড অ্যাবভ 9। যদি পিএস 5 এর নিচে আসে অথবা যদি পিএস 9 এর বেশি হয়, তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ হয়ে যায়। তাহলে পিএসটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আসো টেম্পারেচার। টেম্পারেচার উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই আমরা করতে পারি। সাধারণত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো বেস্ট অ্যাট বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বারবার ডিপার্টমেন্টের কথা বলছি, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে তোমাদের যে কালচার সেন্সিটিভিটি হয়, এই কালচার প্লেট গুলোতে আমরা স্যাম্পল ইনকিউলেট করে ইনকিউবেটরে রাখি, এবং এই ইনকিউবেটরের টেম্পারেচারটা আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করার চেষ্টা করি। কারণ দেখা গেছে যে এখানেও লেখা আছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো বেস্ট অ্যাট বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচার তাদের ভালো গ্রো করে ভালোভাবে এবং মাল্টিপ্লিকেশন হয়। এখন আসো টেম্পারেচার উপর ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে কোন কোন গ্রুপে ফেলতে পারি বা কিভাবে ক্লাসিফাই করতে পারি। দেখা গেছে সয়েল অ্যান্ড ওয়াটার স্যাপ্রোফাইটস গুলো 0 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ভালো গ্রো করে, এর জন্য এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা সাইক্রোফিলিক বলছি। এরপর আসো মেজোফিলিক। মেজোফিলিক ব্যাকটেরিয়া গুলো কোনগুলো? মেজরিটি অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যারা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে ভালো গ্রো করে। এরপর আসো থার্মোফিলিক। থার্মোফিলিক ব্যাকটেরিয়া গুলো 50 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে এদের হচ্ছে গ্রোথটা ভালো হয়, গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন ভালো হয়। যেমন হচ্ছে ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। একটা ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে 50 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন ভালো হয়। তারপর আসো হাইপার থার্মোফিলিক, মানে যেসব ব্যাকটেরিয়া গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনে মোর দেন 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার হয়। যেমন মেনি হাইপার থার্মোফিলস আর ফ্রম ডোমেন আর্কিয়া। তাহলে এই যে আমরা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো ক্লাসিফাই করেছি, কেন দরকার? জানা দরকার যে আমরা যে কালচার করছি, ইনকিউবেটরে রাখছি, ওভারনাইট ইনকিউবেশনে আমার টেম্পারেচার আমি কতটুকু মেনটেন, মানে কতটুকু দিব টেম্পারেচার, কারণ কোন টেম্পারেচারে এই ব্যাকটেরিয়াটা ভালো করে মাল্টিপ্লাই করতে পারবেন।
এরপর আসো লাইট। ব্যাকটেরিয়া গ্রো ওয়েল ইন ডার্ক। They are sensitive to UV rays and other radiation. Photosynthetic bacteria require light for photosynthesis, and photochromogenic bacteria produce pigment only when exposed light. তাহলে ব্যাকটেরিয়া গুলো ভালো গ্রো করে সবচেয়ে ডার্ক এনভায়রনমেন্টে। তারা হচ্ছে ইউভি রেস এবং আদার রেডিয়েশনের প্রতি সেন্সিটিভ। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলোর ফটোসিনথেসিসের জন্য লাইটের দরকার হয়, এবং যেসব ব্যাকটেরিয়া ফটোক্রোমোজেনিক ব্যাকটেরিয়া পিগমেন্ট প্রোডাকশন করে সেগুলো হচ্ছে লাইটে যখন এক্সপোজড হয় তখন পিগমেন্ট তৈরি করে। তাহলে লাইটটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ব্যাকটেরিয়ার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনের জন্য। এরপর আসো অসমোটিক ইফেক্ট। Most bacterial cells live in isotonic solution. Sudden exposure to hypertonic solution causes osmotic withdrawal of water and shrinkage of the cell. এটা অনেক সময় ভাইবাতে ধরে যে যদি সাডেনলি হাইপারটনিক সলিউশনে ব্যাকটেরিয়াল সেলটা এক্সপোজ হয় তখন কি ঘটে। Sudden transfer from concentrated solution to distilled water causes rupture of the cell. Halophilic bacteria are salt-loving organisms that survive in hypersaline environments such as soda lake and great lake. তাহলে এই যে হ্যালোফিলিক ব্যাকটেরিয়া বলা হচ্ছে সল্ট লাভিং অর্গানিজম, যেসব ব্যাকটেরিয়া গ্রোথকে এনহ্যান্স করে, মানে সল্ট বা যেসব ব্যাকটেরিয়া হচ্ছে সল্টের প্রেজেন্সে যাদের গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন হয় সেগুলোকে সল্ট লাভিং ব্যাকটেরিয়া বা অর্গানিজম বলছি। আচ্ছা, এখন আমরা ক্লাসিফাই করতে পারি। we can classify bacteria according to their growth response to salt, যেমন নন হ্যালোফিলস, হ্যালোটলারেন্ট, মাইল্ড হ্যালোফিলস, মডারেট হ্যালোফিলস এন্ড এক্সট্রিম হ্যালোফিলস। নন হ্যালোফিলস গুলো কি? তারা লো লেভেলস অফ অসমোলারিটি টলারেট করতে পারে না। হ্যালোটলারেন্ট organism grow best in the absence of sodium chloride, but they can tolerate moderate levels of osmolarity. Mild halophils যে ব্যাকটেরিয়া গুলো 1 to 6% সল্ট কনসেন্ট্রেশন টলারেট করতে পারে তারা মাইল্ড হ্যালোফিলস, আর যে ব্যাকটেরিয়া গুলো 6 to 15% সল্টের কনসেন্ট্রেশন টলারেট করতে পারে বা তাদেরকে মডারেট হ্যালোফিলস বলছি। এন্ড এক্সট্রিম হ্যালোফিলস যারা একটা মিডিয়াতে গ্রো করে যে মিডিয়াতে 15 to 36% সল্ট থাকে। তাহলে এই দেখো এই সল্টের উপর ডিপেন্ড করে আমরা এই অর্গানিজমকে এতগুলো গ্রুপে ভাগ করতে পারছি। তাহলে এগুলো আমাদের মাথায় রেখে কালচার মিডিয়া এবং ব্যাকটেরিয়া কোন এনভায়রনমেন্টে গ্রো এবং মাল্টিপ্লিকেশন করবে সেগুলো বুঝতে হবে। তাই এতগুলো ফ্যাক্টরই আমাদের মাথায় রাখতে হবে। এরপর আসো মেকানিক্যাল স্ট্রেস। Cell wall may be ruptured by vigorous shaking. It may be disintegrated by exposure to ultrasonic vibration. তাহলে আমরা যদি কোনো স্যাম্পল কোনো পাঠাই, মানে ট্রান্সপোর্ট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা স্যাম্পল পাঠানো হচ্ছে। এখন স্যাম্পল পাঠানোর ক্ষেত্রে এটা স্যাম্পলটা আমি কি ধরনের স্যাম্পল, কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, এবং এই পাঠানোর সময় যে ভিগোরাস শেকিং, একটা কথা এসছে যে ভিগোরাস শেকিং এর মাধ্যমে সেল ওয়ালটা রাপচার হয়ে যেতে পারে বা সেলটা ব্যাকটেরিয়াল সেলটা হচ্ছে ড্যামেজ হয়ে যেতে পারে। ইট মে বি ডিসইন্টিগ্রেটেড বাই এক্সপোজার টু আল্ট্রাসনিক ভাইব্রেশন। যদি ব্যাকটেরিয়াল সেল নাই থাকে তাহলে আমি যে উদ্দেশ্যে স্যাম্পলটা নিয়ে আসলাম সেই উদ্দেশ্যে কি হলো, আমার তো কোনো ব্যাকটেরিয়া নেই যে মাল্টিপ্লিকেশন করবে, আমাদের আইডেন্টিফিকেশনে হেল্প করবে। বা কোনো একটা হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের সময়, কোনো একটা প্রসেসিং এর সময়, কোনো স্যাম্পল প্রসেসিং এর সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কোন ধরনের স্যাম্পল কি ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে এবং এটাকে কিভাবে হ্যান্ডেলিং করা উচিত। এরপর আসো ব্যাকটেরিয়াল মেটাবলিজম। ব্যাকটেরিয়াল মেটাবলিজম নিয়ে অনেক কথা, তবে তোমাদের 4th ইয়ার এমবিবিএস লেভেলে ব্যাকটেরিয়াল মেটাবলিজম নিয়ে যতটুকু জানার দরকার ততটুকু আমি বলছি। যে কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস মানে অ্যাবজর্বড ম্যাটেরিয়ালস গুলো utilized and eliminated by certain metabolic pathways. Aerobic bacteria obtain their energy by oxidation involving oxygen as a hydrogen acceptor. In anaerobic bacteria, hydrogen acceptor is other than oxygen.
তার মানে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়াতে কি হয়, ফার্মেন্টেশনের মাধ্যমে এরা হচ্ছে গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন করতে পারে, যেহেতু হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে এটিপি তৈরি করতে পারে। কারণ অক্সিজেন অ্যাবসেন্সে এরা বাঁচে, অক্সিজেনের প্রেজেন্সে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। এবং ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া গুলো কি করে, ক্যান ইউটিলাইজ বোথ পাথওয়েজ, মানে হচ্ছে অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো যে পাথওয়ের মাধ্যমে এনার্জি তৈরি করে, ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া গুলো দুইটা পাথওয়েতে এনার্জি তৈরি করতে পারে। এরপর আসো গ্রোথ কার্ভ। গ্রোথ কার্ভ এটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। খেয়াল করো, if a given number of bacteria are inoculated into a fresh liquid nutrient medium and the bacteria are counted at frequent intervals, plotting the data will yield a typical bacterial growth curve. এটা একটা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের ছবি। একটা ডিফাইন গিভেন নাম্বার ব্যাকটেরিয়া কোনো একটা ফ্রেশ লিকুইড নিউট্রিয়েন্ট মিডিয়াতে ইনোকুলেট করা হয়েছে এবং রেগুলার ইন্টারভালে মানে নির্দিষ্ট সময় পর পর ফ্রিকোয়েন্টলি অবজার্ভ করা হচ্ছে বা কাউন্ট করা হচ্ছে লগ নাম্বার অফ সেলস। তাহলে এই যে তোমার এক্স এক্সিসের টাইম এবং ওয়াই এক্সিসের লগ নাম্বার অফ সেল বসিয়ে যে কার্ভটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে টিপিক্যাল ব্যাকটেরিয়াল কার্ভ। মানে আমি নির্দিষ্ট সময় পর পর ফ্রিকোয়েন্টলি নির্দিষ্ট সময় পর পর আমি হচ্ছে লগ নাম্বার অফ সেল কাউন্ট করছি এবং এই যে টাইম এবং লগ নাম্বার অফ সেলের সাথে রিলেশন করে যে আমি হচ্ছে ডাটাগুলো হচ্ছে দিয়েছি, সেই ডাটা অনুযায়ী হচ্ছে একটা কার্ভ তৈরি হবে। সেই কার্ভটাকে আমি বলছি টিপিক্যাল ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। তার মানে কি আছে, টাইমের সাথে সাথে লগ নাম্বার অফ সেল সেটা রিলেশন করে আমরা একটা কার্ভ পাচ্ছি, সেই কার্ভটাকে আমরা টিপিক্যাল ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বলছি। এখন আসো একটা টিপিক্যাল ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভে কি কি ফেজ আছে। ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, ডেথ ফেজ বা ফেজ অফ ডিক্লাইন। খেয়াল করো ল্যাগ ফেজ, ল্যাগ ফেজ কিন্তু জিরো থেকে শুরু হয়নি, জিরো থেকে কিন্তু শুরু হয়নি ল্যাগ ফেজটা। কারণ কি, যদি জিরো থেকে মানে হচ্ছে লগ নাম্বার অফ সেল, সেল যদি নাই থাকতো, সেল যদি জিরো থাকতো তাহলে কি হচ্ছে ব্যাকটেরিয়া এখানে মাল্টিপ্লিকেশন হতো, সেলই নাই তাহলে মাল্টিপ্লিকেশন হবে কোথেকে। তাহলে এখানে অবশ্যই একটা ডিফাইন নাম্বার বা গিভেন নাম্বার অফ সেল অবশ্যই এখানে আছে। তাহলে ল্যাগ ফেজ কি হয়, ল্যাগ ফেজে ব্যাকটেরিয়ার কোনো সেল ডিভিশন হয় না, কিন্তু ব্যাকটেরিয়া মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে থাকে। During this phase, vigorous metabolic activity occurs, but cells do not divide. This can last for a few minutes up to many hours. Its duration varies, species of bacteria, nature of medium, and temperature. তার মানে হচ্ছে ডিউরেশন মানে কত এই যে ব্যাকটেরিয়াটা ইনোকুলেট করা হয়েছে মিডিয়াম, সেই ব্যাকটেরিয়ার ল্যাগ ফেজটা ডিউরেশন ডিপেন্ড করে এই ফ্যাক্টরগুলোর উপর। ফিউ মিনিটস থেকে ফিউ আওয়ার্স পর্যন্ত হতে হবে। এখানে ব্যাকটেরিয়ার মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, ব্যাকটেরিয়ার কোনো সেল ডিভিশন হয় না, মিডিয়ার সাথে সে অ্যাডজাস্ট করতে থাকে এবং cells are synthesizing new components, enzymes and metabolic intermediates are built up. এখন আসো the log বা logarithmic phase. Logarithmic বা exponential phase. In logarithmic phase, the bacteria start dividing and their number increase by geometric progression in time. তার মানে এই ফেজটা যে লগ ফেজ, ল্যাগ ফেজ শেষ লগ ফেজ, ব্যাকটেরিয়া লগ ফেজে ঢুকলো কারণ সে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হলো, সে সেল ওয়ালের হচ্ছে মানে সেলের মাল্টিপ্লিকেশনের জন্য নিউ কম্পোনেন্ট গুলো সিনথেসিস করলো, এনজাইম এবং মেটাবলিক ইন্টারমিডিয়েটস তো তৈরি হলো, এখন সে সেল ডিভিশন শুরু করবে। সেল ডিভিশন শুরু হলো এবং এটা লগারিথমিক হয়েছে মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, একটা সেল থেকে দুইটা সেল, যেটা আমি আগে বলেছি, এইভাবে সেল বাড়া শুরু করলো, মানে সেলের ব্যাকটেরিয়াল সেল ডিভিশন হওয়া শুরু করলো। এবং এখানে এই স্টেজে নাম্বার অফ ইউনিফর্ম সেল ইজ গ্রেটার দেন নাম্বার অফ সেলস ডাইং। ইউনিফর্ম সেল মানে হচ্ছে ভায়াবল সেলের নাম্বার হচ্ছে বাড়তে থাকলো এবং দেখা গেল যে এই ভায়াবল সেলের নাম্বারটা হচ্ছে ডেথ সেলের চেয়ে অনেক বেশি, এর জন্য কার্ভটা কি উপরে ওঠা শুরু করলো। The bacterial cells are small and uniformly stained.
cells grow in special apparatus called a chemostat. আচ্ছা, কেমোস্টেট একটা অ্যাপারেটাস। আমি যদি কোনো একটা রিসার্চ পারপাজে বা হচ্ছে আমি লগ ফেজটা অনেকক্ষণ ধরে দেখতে চাই, আমি ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করতে চাই ফেজে কি কি হচ্ছে, কিন্তু এই জন্য হচ্ছে আমার ব্যাকটেরিয়া গুলোকে হচ্ছে লগ ফেজেই রাখতে হবে, আমি লগ ফেজটা নিয়ে স্টাডি করতে চাই। তখন কি হয়, তখন হচ্ছে ব্যাকটেরিয়ার যেখানে হচ্ছে আমি মানে ইনোকুলেট করলাম বা হচ্ছে ব্যাকটেরিয়া যে অ্যাপারেটাসে স্পেশাল অ্যাপারেটাসে ঢুকালাম, যেমন কেমোস্টেট, এখানে কি হয় কন্টিনিউয়াসলি হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লাই করা হয় বা অ্যাড করা হয়, এবং ব্যাকটেরিয়াল মেটাবলিজমের ফলে যে টক্সিক সাবস্টেন্স গুলো তৈরি হয় সেই ওয়েস্ট গুলো প্রোডাক্ট গুলো রিমুভ করা হয় কন্টিনিউয়াসলি। তাহলে কি হচ্ছে, তাহলে এর ফলে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো লগ ফেজেই থেকে যাচ্ছে, তারা হচ্ছে স্টেশনারি ফেজে আর ঢুকছে না। তাহলে কেমোস্টেট হচ্ছে একটা স্পেশাল অ্যাপারেটাস যেখানে ব্যাকটেরিয়াল সেল গুলো কে লক ফেজে রাখার জন্য ক্রমাগত হচ্ছে নিউট্রিয়েন্টস গুলো অ্যাড করা হয়, কন্টিনিউয়াসলি নিউট্রিয়েন্টস গুলো অ্যাড করা হয়, এবং ব্যাকটেরিয়াল মেটাবলিজমের ফলে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি রিমুভ করা হয়। এর ফলে ব্যাকটেরিয়া গুলো লক ফেজে থাকে, তারা স্টেশনারি ফেজে ঢুকতে পারে না। আচ্ছা, এই ফেজের সিগনিফিকেন্স কি? ব্যাকটেরিয়া মোর সেন্সিটিভ টু অ্যান্টিবায়োটিক্স এন্ড রেডিয়েশন ডিউরিং দিস ফেজ। Beta-lactam drugs such as penicillin act during this phase because it's effective when cells are making peptidoglycan when they are dividing. মানে এই যে বিটা ল্যাকটাম ড্রাগ পেনিসিলিন যখন ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার করানো হয়েছে, তখন বিটা ল্যাকটাম ড্রাগের কথা এসছে যে তারা হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ারের উপর কাজ করে। এখন যখন সেল ডিভাইড হতে থাকে মানে পেপটিডোগ্লাইকেন সিনথেসিস হয়, তখন এই ড্রাগ গুলো ভালো কাজ করে, যেমন বিটা ল্যাকটাম ড্রাগ সাচ এস পেনিসিলিন। এখন আসো স্টেশনারি ফেজ। এই যে এটা হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজটা হচ্ছে ফ্ল্যাট, এখানে গ্রোথ রেট স্লোস ডাউন। This phase occurs when nutrient depletion or accumulation of toxic product cause growth to slow. তার মানে এই লগ ফেজে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ, লগারিদমিক গ্রোথ হয় এখানে ব্যাকটেরিয়া, কিন্তু স্টেশনারি ফেজে গিয়ে গ্রোথটা হচ্ছে স্লো হয়ে যায়, গ্রোথ রেটটা স্লো হয়ে যায়, এবং স্টেশনারি ফেজকে বলা হয় হচ্ছে এই সময় হচ্ছে নিউট্রিয়েন্ট ডিপ্লেশন এবং ব্যাকটেরিয়া মেটাবলিজমের ফলে যে টক্সিক প্রোডাক্টগুলো অ্যাকুমুলেট হয়, এর ফলে হচ্ছে গ্রোথটা স্লো হয়ে যায়, এবং এই ফেজটাকে বলা হয়, এই ফেজে থাকে জিরো গ্রোথ রেট। নাম্বার অফ নিউলি ফর্ম সেল ইকুয়াল টু নাম্বার অফ সেলস ডাইং, মানে যে পরিমাণে নতুন সেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে সেল মানে নাম্বার অফ সেল ডাইং এর সমান। তার জন্য এখানে কি হয়, এখানে গ্রোথ রেটটা জিরো। ব্যাকটেরিয়া বিকাম গ্রাম ভেরিয়েবল অ্যান্ড শো ইরেগুলার স্টেইনিং। এগুলা স্টেইনিংটা হয় ইন্ট্রাসেলুলার স্টোরেজ গ্র্যানুলের জন্য। আচ্ছা, সিগনিফিকেন্স কি? এই স্টেজের সিগনিফিকেন্স কি? এখানে স্পোরিলেশন হয় and many bacteria start producing exotoxin, যেহেতু অ্যাডভার্স কন্ডিশন তৈরি হচ্ছে। এখন আসো ডেথ ফেজ বা ফেজ অফ ডিক্লাইন। ডেথ ফেজ অর ফেজ অফ ডিক্লাইন, এটা হচ্ছে ডেথ ফেজ বা ফেজ অফ ডিক্লাইন। এখানে কি হয়, ইন ডিক্লাইন বা ডেথ ফেজ ডেথ এক্সিডস ডিভিশন, ডিভিশন হচ্ছে ডেথ ব্যাকটেরিয়া মানে ডেথ সেল হচ্ছে বেশি পাওয়া যায়। ডিউরিং দিস ফেজ ব্যাকটেরিয়াল পপুলেশন ডিক্রিজেস ডিউ টু ডেথ অফ সেল। এবং এটার জন্য কে দায়ী, কিসের জন্য এরকম মানে হচ্ছে ডেথ এক্সিডস ডিভিশন? কারণ নিউট্রিয়েন্ট ডিপ্লেশন হয়ে যায়, একদম টক্সিক অ্যাকুমুলেশন হয়, এবং সেল ডেথ হয় মেবি ডিউ টু অটোলাইটিক এনজাইমের জন্য। তাহলে এই তিনটা ফ্যাক্টরের জন্য এখানে ডেথ এক্সিডস ডিভিশন। তখন কি হয়, তখন হচ্ছে কার্ভটা হচ্ছে লাইনটা হচ্ছে ফল ডাউন করে। তাহলে কি হচ্ছে, ল্যাগ ফেজে সেলটা ব্যাকটেরিয়াল সেল নিজেকে মিডিয়ার সাথে অ্যাডজাস্ট করা শুরু করে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে শুরু করে, কিন্তু এখানে কোনো সেল ডিভিশন হয় না। লগ ফেজে কি হয়, লগ ফেজে হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের লগারিদমিক গ্রোথ হয়, এবং এখানে হচ্ছে নিউলি ফর্ম সেল অনেক বেশি থাকে দেখে লাইনটা হচ্ছে শার্পলি উঠে। স্টেশনারি ফেজে নাম্বার অফ নিউলি ফর্ম সেল ইকুয়াল টু নাম্বার অফ ডাইং সেল, এর জন্য হচ্ছে
লাইনটা হচ্ছে ফ্ল্যাট থাকে, কার্ভটা ফ্ল্যাট থাকে এবং এখানে গ্রোথ রেট হচ্ছে 0। এরপর ডিক্লাইন ফেজ বা ডেথ ফেজ, ডেথ ফেজ বা দ্য ফেজ অফ ডিক্লাইন, এখানে কি হয়, ভায়াবল সেল কাউন্ট কমে যায় কারণ ডেথ এক্সিডস ডিভিশন, এবং এর ফলে কি হয়, লাইনটা হচ্ছে নিচের দিকে নেমে আসে। তাহলে এই যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, এখানে কি দেখা হচ্ছে, সময়ের সাথে সাথে লগ নাম্বার অফ সেল কাউন্ট করা হচ্ছে এবং লগ নাম্বার অফ সেল কাউন্ট করে সময়ের সাথে সাথে ফ্রিকোয়েন্ট ইন্টারভালে লগ নাম্বার অফ সেল কাউন্ট করে আমরা যে কার্ভটা পাই সেই কার্ভটাই হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এবং এই ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ দেখে আমার কোন স্টেজে ব্যাকটেরিয়ার কি ঘটনা ঘটে, কোন স্টেজে হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলো ভালো কাজ করে, বা কোন স্টেজে ব্যাকটেরিয়া স্পোরুলেশন হয় বা এক্সোটক্সিন তৈরি হয়, এগুলো হচ্ছে আমরা বুঝতে পারি। তো আজকে এই পর্যন্তই। ব্যাকটেরিয়াল ফিজিওলজি পরীক্ষায় ধরে, আবার হচ্ছে রিটেনেও কিছু কোশ্চেন আসে, বিশেষ করে অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে তুমি কিভাবে ক্লাসিফাই করবে, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ শর্ট নোট হিসেবে আসতে পারে। এরপর হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ এবং জেনারেশন টাইমের ডেফিনিশন আসতে পারে। তাহলে এই যে আজকের আলোচনা ফোর্থ ইয়ার ইংরেজি স্টুডেন্টদের জন্য, আজকের এই আলোচনার সাথে তোমরা যদি বই পড়ো তাহলে আমার মনে হয় বই লেখাগুলো বুঝতে তোমাদের জন্য অনেক সহজ হবে। তো সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।